আমাদের খাদিজা এডিটিংয়ের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তাসিন চাপা রাগ দেখিয়ে বলল, তুমি কি বলছো বুঝতে পারছো? বন্ধু মানে বোঝো তুমি? তাদের আমি ছেড়ে দেব? হুরাইন দ্বিগুণ রেগে বলল, আপনি কি ভেবেছেন আপনার বিয়ের পূর্বে সকল অন্যায় হারাম কাজ মেনে নিয়েছি বলে এখনও সবটা মেনে নিব? তখন আপনার সাথে আমার জীবন জড়িত ছিল না, তাই আমার করার কিছুই ছিল না। কিন্তু আপনি যদি ভেবে থাকেন আমি এখনও সকল বেহায়াপনা অশালীনতা সহ্য করব, তবে ভুল ভাবছেন। ইসলাম স্বামীকে মান্য করতে বলেছে, স্বামীর বেহায়াপনা নয়। যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার প্রতি ভালোবাসা আসে না, ভীতি আসে না। কয়েক বছর চলা বন্ধুত্বের প্রতি এত টান? যারা আপনাকে ইসলামের পথে নয় হারামের দিকে টেনে নিয়ে যায় তারা আপনার বন্ধু নয়, শত্রু। হুরাইন, নিজের মুখ সংযত করো। ঘরে দুজনের চাপা স্বরে রাগারাগি ঝগড়াঝাটি চলছে। বাকি সব ঘুমে বিভোর। হুরাইন বলল, স্ত্রী ঘরে রেখে বাইরে পরনারীর সাথে মেলামেশাকে কি বলবো? পুণ্যের কাজ? তাসিন চোখ বুজে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করে বলল, আমার রাগ আর বাড়িয়ে দিও না হুরাইন। হুরাইন আর কথা বলল না, চুপচাপ শুয়ে পড়ল। তার অনেকক্ষণ ধরে কোমর তলপেটে ব্যথা হচ্ছে। তাসিন ওখানেই বসে রইল। জীবনকে যতটা সহজ ভেবেছিল তা ততটা সহজ নয়। তার মাথার ভেতর হাজারো টেনশন। সে কোনো দিকই ছাড়তে পারছে না। স্ত্রীর কথা মতো চলতে চাইছে, নিজেকে পরিবর্তন করতে চাইছে, বাইরে গেলে মানুষের কটাক্ষ বিদ্রুপ এড়িয়ে এগিয়ে যেতে পারছে না। কিছু মানুষের সাথে এমনভাবে জড়িয়ে গিয়েছে যে তাদের কাছ থেকে ছুটে আসা যাচ্ছে না। হুরাইনের কথাগুলো তীক্ষ্ণ তীরের মতো গেঁথেছে মনে। একটা স্বাভাবিক চলাফেরাকে কিভাবে সে বেহায়াপনা বলতে পারলো? মেয়ে বন্ধু তো তার একার না, সে তো তাদের সাথে সম্পর্কে জড়াচ্ছে না। তাহলে কিসের এত ভয় হুরাইনের? হুরাইন জড়সড় হয়ে শুয়ে আছে। তার চোখে ঘুম নেই। পেট ব্যথা তীব্র থেকে তীব্র হচ্ছে। দাঁতে দাঁত চেপে ব্যথা হজম করার চেষ্টা করছে। তাসিন গভীর ঘুমে। তার দিক ফিরল হুরাইন। পলকহীন তাকিয়ে রইল। সে মনে প্রাণে চাইল আল্লাহ তাসিনকে আর এই পরিবারের মানুষগুলোকে হেদায়েত দিক। চোখ মুখ কুচকে ব্যথায় কুঁকড়ে গেল সে। মুখ দিয়ে অস্পষ্ট আর্তনাদ বেরিয়ে এলো। আজ আর তাহাজ্জুদ পড়তে ওঠেনি হুরাইন। ঘুম এসেছিল শেষ রাতে, তাই টের পায়নি। জেগে গেল আজানের শব্দে। আজান হলে তার আর ঘুম হয় না। তাসিনকে ডাকলো নামাজ পড়ার জন্য। তাসিন উঠল না। হুরাইনের ডাকাডাকিতে সে সাড়া দেয়নি। পেটে ব্যথা এখনও আছে। তবু জায়নামাজ গুছিয়ে উঠে গেল। বেরিয়ে দেখলো সাজেদা রান্নাঘরে। সে বলল, আমি করে নিচ্ছি আম্মা, আপনি যান। সাজেদা ভারী গলায় বললেন, তুমি যখন ছিলে না তখন আমি এই সংসারটা একা হাতে চালিয়েছি। তখন করেছেন, এখন আপনার রেস্ট করার সময়। যাও এখান থেকে। হুরাইন বুঝতে পারল না সে কি কাজ করবে। হাতের কাছে করার মতন কোনো কাজও নেই। এদিকে সাজেদাও গম্ভীর হয়ে কথা বলছেন। সে চুপচাপ দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ না যেতে সাজেদার বকাবকি শুরু হয়ে গেল। এই বয়সে এসে ওনাকে কাজ করতে হচ্ছে। হুরাইন এখনও দাঁড়িয়ে আছে। সে তো কাজ করতেই চেয়েছিল। তখনও রেগে গেলেন আর কাজ না করে ওনার কথা মান্য করছে বলেও রাগ দেখাচ্ছে। তাসিনের অফিসের সময় হয়ে এলেও হুরাইন ডাকল না। ঘড়িতে যখন আর 10 মিনিট বাকি, তখন ঘুম ভাঙল তার। বিয়ের আগে মা বা নিশি ডেকে দিত, বিয়ের পর হুরাইন ডেকে দিত। আজ তাকে ডাকা হলো না। সময় দেখে সে কয়েকবার চেঁচিয়ে হুরাইনকে ডাকলো। তারপরই ওয়াশরুমে ছুটল। হুরাইন ঘরে এলো ধীরে সুস্থে। তাসিন বেরিয়ে নিজের কোনো কিছুই আজ গোছানো পেল না। জামাকাপড় বের করা নেই, আয়রন করা নেই। অন্যদিন সবকিছু তৈরি করে রাখে হুরাইন। তাকে দেখে রাগী স্বরে বলল, আমার অফিসের সময় হয়েছে, ডাকুনি কেন? আবার কিছুই গোছানো নেই কেন? হুরাইন শান্ত স্বরে বলল, আমি আপনাকে ফজরে ডেকেছিলাম, আপনি ওঠেননি, সেটা আমার দোষ নয়। আর বাকি রইল আপনার সব গুছিয়ে রাখা। যে ব্যক্তি ফজর পড়া জরুরি মনে করে না, আমিও তার সব গুছিয়ে রাখা জরুরি মনে করিনি। সময় চলে যাচ্ছে। তীব্র রাগ হলেও দ্রুত একটা শার্ট নিয়ে তৈরি হয়ে বেরিয়ে গেল তাসিন। কথা বাড়ানোর সময় নেই, এমনিতেই দেরি হয়ে গেল। বসকে হাজারটা জবাবদিহি করতে হবে। কথা শোনাতে কার্পণ্য করেন না বস। আজ আর আয়রন করা শার্ট পরা হয়নি। এলোমেলো হয়ে বেরিয়ে গেল। হুরাইন দীর্ঘশ্বাস ছাড়ল। শরীর বারবার ভেঙে আসতে চায়। বারবার মনে হয় এটা কিছুতেই তার জীবন হতে পারে না। সে এমন জীবনের স্বপ্ন দেখেনি। ফুফাতো ভাইয়ের জন্য মেয়ে দেখতে শাবাব নিজেও এলো। মেয়ে দেখার পূর্বেই মেয়ের বাবা শাবাবকে দেখে ফিরোজ আলমকে জিজ্ঞেস করলেন,
ও পাত্রের কি হয়? ফিরোজ আলম হেসে বলল, পাত্রের মামাতো ভাই, আমার একমাত্র ছেলে। আতাউর রহমান সাথে সাথে বলে দিলেন। দুঃখিত, আমি মেয়ে বিয়ে দিব না। শাবাব দুর্বোধ্য হাসল। ফিরোজ আলম সহ সকলেই অবাক হয়ে তাকালেন। কারণ জানতে চাইলেন। শাবাবের কীর্তিকলাপের বিবরণ দিলেন আতাউর রহমান। ফিরোজ আলম যেন নিজের গানকে বিশ্বাস করাতে পারছেন না। শাবাবের দিকে তাকাতে শাবাব বলল, ওনার মেয়ে আমার সাথে প্রেম করেছে কিন্তু বিয়ে করবে না। মিথ্যা কথা। তুমি আমার মেয়েকে উত্ত্যক্ত করেছো, যার জন্য আমরা থানায় যেতে বাধ্য হয়েছিলাম। প্রতিবাদ করলেন আতাউর রহমান। ফিরোজ আলমের বোন তো কিছুতেই আর মেয়ে দেখবেন না। তিনি এই মেয়েকে আর বউ বানাবেন না। ভাইকে রেখেই তিনি ছেলেকে নিয়ে বেরিয়ে গেলেন। ফিরোজ আলম মাথা নিচু করে বেরিয়ে এলেন। শাবাব বেরিয়ে আসতেই তাকে রাস্তায় রেখে চড় মারলেন দুটো। আজ তিনি খুব আঘাত পেয়েছেন। মুখটা ছোট হয়ে গিয়েছে। শাবাবের সাথে কথা বলা বন্ধ করে দিলেন। আজ আবার দেখতে এসে ফিরে গিয়েছে ছেলেপক্ষ। এটাও জানাজানি হয়ে গেল। ফাবিহা হয়ে উঠল উপহাসের পাত্রী। সকলের ধারণা মেয়েটার আর বিয়ে হবে না। ফাবিহা এসে বাবার পাশে বসল। ছোট করে বলল, আমাকে ফুপুর বাসায় দিয়ে আসো বাবা, কদিন থেকে আসি। আতাউর রহমানও ভাবলেন মেয়ে ঘুরে আসলে হয়তো মনটা ভালো হবে, তাই মেয়েকে বললেন, জামা কাপড় গুছিয়ে নে। ফাবিহা উঠে গেল, জামা কাপড় গুছিয়ে নিল। তিক্ত স্মৃতিগুলোকে এখানে মাটি চাপা দিয়ে রাখার চেষ্টা করলো। চাইলেই কি আর স্মৃতি ভোলা যায়? তবুও মানুষের কত চেষ্টা। ফাবিহাকে নিয়ে পরদিনই চট্টগ্রামের গাড়ি ধরলেন তার বাবা মা। একেবারে বোনের বাসায় পৌঁছে দিয়ে সেদিন তারাও ওখানে রইলেন। পরদিন আবার চলে আসলেন দুজন। বাড়িতে তালা ছিল। প্রতিবেশীদের অনেকেই জিজ্ঞেস করেছেন কোথায় গিয়েছেন। আতাউর রহমান স্ত্রীকে চুপ থাকতে বলে দিলেন। এই মানুষগুলো তার মেয়ের শান্তি নষ্ট করেছে, খুঁটো কথা বলেছে। এখন আবার নতুন কোনো কথা তুলবে। ফাবিহার মাও শক্ত রইলেন। সন্তানের বেলায় সব বাবা মায় কেমন শক্ত হয়েছে। ফাবিহা যে ফুফুর বাড়ি গিয়েছে এই সংবাদ কেউ জানে না। এক সপ্তাহ কেটে গেল। ফাবিহার কোনো খোঁজ নেই। ফরহাদকে ফোন দিলেই সে জানায় আসেনি ক্যাম্পাসে। শাবাব চিন্তিত হলো, কিছু হয়েছে নাকি? আশঙ্কা থেকে ফারহাদকে বলল, একটু ওর বাসায় খোঁজ নিয়ে দেখো, কোনো সমস্যা হয়েছে কিনা জানা আমাকে। ঠিক আছে ভাই। কল কেটে ভাবনায় বসলো শাবাব। ফাবিহা এখন একেবারে প্রতিক্রিয়াহীন, কোনো প্রতিবাদ করছে না। এখন কেন যেন মেয়েটাকে শাস্তি দিয়ে মজা পায় না। আসলেই কি প্রতিবাদ করছে না? তার নীরবতাই যে সবচেয়ে বড় প্রতিবাদ, এটা শাবাব বুঝে উঠতে পারেনি। বাবার কাছে গিয়ে অফিসের একটা ব্যাপার নিয়ে কথা তুলল। ফিরোজ আলম কাট কাট গলায় বলে দিলেন, আমার ব্যবসায় আর কারো বসার দরকার নেই। আমি আগে সামলাতে পেরেছি, আমি এখনো পারবো। বাবা। শাবাবকে থামিয়ে দিলেন ফিরোজ আলম। রুষ্ট কণ্ঠে বললেন, ভেবেছিলাম ভালো হয়ে গিয়েছিস। আমি ভুল ছিলাম। যতটা খারাপ তোকে ভেবেছিলাম তার চেয়ে বেশি খারাপ তুই। তোর মায়ের জন্য পারছি না, নয়তো বাড়ি থেকেই বের করে দিতাম তোকে আমি। শাবাব মাথা নিচু করে নিয়ে বেরিয়ে গেল। বাবা না করলেও ব্যবসা নিয়ে সে মাথা ঘামালো। এভাবে আরও একটা সপ্তাহ পার হলো। ফরহাদ খবর জানালো ফাবিহা বাড়িতে নেই। কোথায় আছে কেউ বলতে পারছে না। কারো কাছেই মুখ খুলছে না ফাবিহার বাবা মা। শাবাবের ভালো লাগছে না। অস্থিরতা তাকে তাড়া করছে। অপরাধ বোধ নাকি এত সহজে ফাবিহা হেরে গিয়েও জিতে যাওয়া শাবাবকে শান্তি দিচ্ছে না, তা বুঝা গেল না। ফাবিহার ফুফু কল দিলেন। ভাইয়ের বউ আর ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বললেন। ফাবিহাও মা বাবার সাথে কথা বলছে। এবার ফোন নিয়ে সরে গেলেন ফাবিহার ফুফু। আতাউর রহমানরা স্বামী স্ত্রী এখনো কলে আছেন। ফাবিহার ফুফু বললেন, তোদের সাথে একটু আলাপ করার ছিল। আতাউর রহমান বললেন, বল। আমাদের এখানে তো কেউ কিছু জানে না ফাবিহার কথা। আমার ননাস এসেছিলেন, ফাবিহাকে পছন্দ হয়েছে ওনার, এ নিয়ে কথাও তুলেছিলেন। আমি বলেছি আমার ভাই ভাবির সাথে কথা বলে দেখি। ফাবিহার মা বাবা একে অপরের মুখ চাওয়াচাবি করল। তারপর আতাউর রহমান গলা ঝেড়ে বললেন, তোর ননাজ? তাহলে তোর সব খবর তোর জানা? জি ভাইয়া, আমার ননাসের কথা বলে লাভ নেই। বউদের সাথে খ্যাটখ্যাট করার স্বভাব আছে, তবে ছেলে ভালো। তাছাড়া ছেলে চাকরি করে যেখানে, সেটা বাসা থেকে দূরে আছে। সপ্তাহে বাড়িতে আসে, খাওয়া দাওয়ার কষ্ট। তাই বিয়ে হলে ফাবিহাকে সাথেই রাখবে মনে হয়। সমস্যা একটা আছে। কি? ছেলের বয়স একটু বেশি আর খাটো। ফাবিহার মা নাকচ করলেন। তিনি বলেই দিলেন, আমার মেয়ে তো ঘর ভেঙে যাচ্ছে না,
সব কিছু বাদ দিলেও বয়সের কথা বলি, ছেলের সাথে ছেলের বয়সে খাপ খাবে এমন মেয়ে দেখা উচিত। আমার মেয়ের মাত্র অনার্স করেছে, আরও কয়েক বছর পরও ফাবিহাকে লাগবে যুবতী, আর ছেলেকে মধ্য বয়স্ক ধরা হবে। তখন মেয়ের মন উঠে যাবে, সংসারে মন দেবে না। আমরা যদি এখন এসব না আটকাই, পরে দোষ মেয়েরই হবে না, আমাদের হবে। ভাবি, সব দিক তো আর পাওয়া যায় না। এত কিছু বিবেচনা করলে বিয়ে দিবে কিভাবে? এলাকায় যা বদনাম ছড়িয়েছে, মেয়ে এত সহজে বিয়ে দিতে পারবে? পারলেও ভালো ঘর পাবে? তাছাড়া ছেলের বয়স বেশি হলে সেই ছেলেরা বুঝদারও হয় বেশি। আমিও বলছি না সব দিক পাবো, আর ছেলে বুঝদার হবে, এটা আমরা জানি, আমরা মানি। মেয়ে তো মানবে না। মন থেকে মানিয়ে নিতে না পারলে ভবিষ্যতে কিছু একটা ঘটালে তার দায়ভার কে নেবে? মেয়ের মন যে অন্যদিকে যাবে না তার নিশ্চয়তা কি? তোমরা আগে এখানে এসে দেখো, তারপরে ফাবিয়ার সাথে কথা বলে দেখো ও কি বলে, তারপর না হয় সিদ্ধান্ত নিও। ফাবিয়া না চাইলে তো আর কিছু করার নেই। আতার রহমানও সাই দিলেন, বললেন, আগে আমার ফাবিহার সাথে কথা বলে দেখি। ফাবিহার মা মানতে চাইছে না। আতার রহমান বোনের সাথে কথা শেষ করে স্ত্রীকে বোঝানোর চেষ্টা করলেন, বললেন, তুমি তো বললে মন থেকে মানতে না পারলে ভবিষ্যতে অঘটন ঘটবে। আগে আমরা কথা বলে দেখি। দেখো, সুযোগ কিন্তু বারবার আসে না। বিয়ে না দিলে কিছুদিন পর ফাবিয়া আবার আসবে এখানে, মানুষ ওকে খোঁচাবে। ভালো সম্বন্ধ আসলেও কিছু মানুষ তাদের কান ভারী করে রাস্তা থেকে বিদায় করে দিবে। মেয়ে এবার শক্ত থেকেছে বলে কি সব সময় শক্ত থাকতে পারবে? আঘাতে সবাই শক্ত হয় না, বেশিরভাগই ছিন্ন ভিন্ন হয়ে যায়। আমি বলছি না এখানেই বিয়ে দিয়ে দিতে হবে। আগে যাচাই বাছাই করো, মেয়ের মন বোঝার চেষ্টা করো। চেষ্টা করতে ক্ষতি কি? ফাবিহার মা থমথমে গলায় বললেন, যেখানে আমার মন বলছে আমার মেয়ে মানিয়ে নিতে পারবে না, সেখানে আমি যাচাই বাছাই করতে যাওয়ার প্রয়োজন দেখি না। তুমি বেশি অবুঝ হচ্ছ, আমরা আগে দেখে আসি। ফাবিহার মা আর কথা বাড়ালেন না, তবে তিনি মনে মনে ঠিক করে ফেললেন মেয়েকে তিনি কিছুতেই বিয়ে দেবেন না। দুদিন পর আবার স্বামী স্ত্রী চট্টগ্রাম গেলেন। ফাবিহার ছোট ছোট ফুফাতো ভাইরা দোকান দিয়েছে, দুজন মিলে 500 টাকার জিনিসপত্র তুলেছে। জোর জবরদস্তি করে প্রথম ক্রেতা বানানো ফাবিহাকে। আমি কিছুই কিনবো না। জোর করে তার মুখে একটা চকলেট ঢুকিয়ে দিয়ে বলল, দাও, টাকা দাও। হতভম্ব হয়ে গেল ফাবিহা। চকলেট খেয়ে এবার বলল, তাহলে আরেকটা চকলেট দাও। আরেকটা চকলেট নিল ফাবিহা। 10 টাকা বাড়িয়ে দিতে ছোট ফুফাতো ভাই বলল, আরো 2 টাকা। ফাবিহা ভ্রু কুচকে বলল, কিসে 2 টাকা? 2টা চকলেট 10 টাকা। না, আমরা একটা চকলেট 6 টাকা বিক্রি করি, নয়তো লাভ হবে কিভাবে? ফাবিহা চোখ বড় করে বলল, প্রথমত জবরদস্তি করে ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করেছো, আবার 2 নম্বরই শুরু করেছো। এত কিছু বুঝি না, 2 টাকা দাও। ফাবিহার ফুফা মুখ টিপে হাসছেন। ফাবিহা ফুফার দিকে তাকাতেই ফুফা বললেন, না, যদি বলা হয় 1 পয়সা মাফ করো, মাফ করতে পারবো না। প্রয়োজনে একবেলা ভাত খাওয়াবো, ব্যবসার সাথে কোনো আপোষ করা হচ্ছে না। ফাবিহা ভেঙচি কেটে বলল, আমিও 2 টাকা দিচ্ছি না। ফুফা পকেট থেকে 10 টাকার নোট দিলেন ছেলেদের দিকে। ফাবিহা মেকি রাগ দেখিয়ে বলল, এটা কিন্তু 2 নম্বর ব্যবসায়ীদের প্রমোট করা হলো ফুপা। ফুফাতো ভাই বলল, যাও, 2 টাকা মাফ করে দিলাম। আম্মাজান। ডাক শুনে পেছন ঘুরল ফাবিহা। বাবা মাকে দেখে ছুটে তাদের দিকে এগিয়ে গেল। তাদের অপেক্ষাতেই এখানে এসে দাঁড়িয়েছিল। তারা আসবে ফাবিহা জানে, কিন্তু কেন আসবে তা জানে না। রাতে ফাবিহার কাছে এসে বসলেন বাবা মা। প্রথমে ভিন্নভাবে কথা শুরু করলেও কথার মোড় ঘুরল ধীরে ধীরে। আতার রহমান সবকিছু বলেই ফাবিহার দিকে তাকালেন। মাথা নিচু করে রইল ফাবিহা। ফাবিহার মা আগ বাড়িয়ে বললেন, আমি জানি তোর পছন্দ হয়নি, না হলে বল, আমরা বিয়ে দেব না। আতার রহমান বিরক্ত চোখে তাকালেন স্ত্রীর দিকে। ফাবিহাকে বললেন, তোর মতামত জানতে চাইছি। কেন বিয়ে দিতে চাচ্ছেন, কি সুবিধা অসুবিধা
সব বললেন আতাউর রহমান। ফাবিহা নিচু গলায় উদাস হয়ে বলল, তোমরা যা ভালো মনে করো, আমাকে কোনো কিছু জিজ্ঞেস করো না। সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিকতা এখন আমার নেই। আতাউর রহমান মেয়ের কথা শুনে খুশি হলেন। স্বামী স্ত্রী উঠে গেলেও দুজনের মাঝে টোকাটুকি লেগে গেল। পরদিন ফাবিহার ফুফুর ননাসের পরিবার আসলো। তারাও বিকেলে চলে গেলেন আর ফাবিহার বাবা মাও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। ফাবিহা আরও কিছুদিন থাকুক। বাড়ি আসার দুদিন পরই চমকিত হলেন ফাবিহার বাবা মা। শাবাব তাদের বাড়িতে এসে ফাবিহার খবর জানতে চাইল, সে কোথায়। আতাউর রহমান সোজা সাপটা জবাব দিলেন, বিয়ে দিয়ে দিয়েছি। শাবাব কপাল কুঁচকে পরক্ষণে মৃদু হেসে বলল, বিয়ে দিলেন আর কেউ জানলো না? কেউ যাতে না জানে, আমার মেয়ের বিয়ে ভাঙতে না পারে সেজন্যই লুকিয়ে বিয়ে দিয়েছি। আপনা আপনি শাবাবের চোয়াল শক্ত হয়ে গেল। শাপার রাগ দেখিয়ে বলল, ও শ্বশুর বাড়ি কোথায়? তোমাকে কেন বলবো? বলতে হবে না। বলে শাবাব বেরিয়ে গেল। রাস্তায় নামতে এক টুকরো ইটের সাথে হোঁচট খেল। রাগ চেপে গেল আরো, লাথি মারল ইটের টুকরোয়। হুরাইন আর তাসিনের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। তাসিন সব ঠিক করতে চাইলেও হুরাইন ঠিক করার চেষ্টা করছে না। সেদিন তাসিন নরম হয়ে কাছে যাওয়ার চেষ্টা করলো, বুঝানোর চেষ্টা করলো। হুরাইন ভাবলো তাসিন তার সাথে ঘনিষ্ঠ হতে চায়। সে নিজের কাপড়ে হাত দিয়ে আঁচল ফেলতে গিয়ে বলল, আপনাকে বাধা দেওয়ার শক্তি বা অধিকার কোনটাই আল্লাহ আমাকে দেননি। আপনি আপনার অধিকার নিতে পারেন, তবে সত্যি বলছি আমি আপনাকে এখন আর মন থেকে গ্রহণ করতে পারছি না। থমকে গেল তাসিন। তার প্রচণ্ড রাগ হলো, সাথে কষ্ট পেল। প্রথমত ঘনিষ্ঠ হওয়া তার উদ্দেশ্য ছিল না, যা তার রাগ বাড়িয়েছে। দ্বিতীয়ত তাকে মন থেকে মানতে না পারার ব্যাপারটা পীড়া দিচ্ছে তাকে। রাগ আর কষ্ট থেকেই হুরাইনকে আর বোঝানোর চেষ্টা করেনি সে। যেভাবে চলছে চলুক, দুজনের মাঝে প্রয়োজন ছাড়া কথাও হচ্ছে না। আজ তাসিনের ভাই বাড়ি ফিরেছে। ভাইয়ের বিয়ের সময় তার পরীক্ষা ছিল। পরীক্ষার পর বন্ধুদের সাথে ট্যুর দিয়েছে। তারপর আবার ক্লাস শুরু হয়ে গিয়েছে, তাই আর বাড়ি আসা হয়নি। এখন বাড়ি এসেছে। তামিম বাড়ি আসাই হুরাইন এখন ঘর ছেড়ে বের হয় না। ভালোভাবে দেখে শুনে রান্নার কাজকর্ম সারতে আসে। যত জলদি করা যায় সে ঘরে চলে আসে। হুরাইনের মাঝেই পরিবর্তন দেখে সাজেদা খেক করে উঠেছেন। দুদিন যাবৎ কাজ নিয়ে চোরাচুরি দেখছেন তিনি। ঘরে বসে থাকে সারাদিন। তামিম তো গত রাতে বলেই ফেলল, ভাবি কি আমার বাড়ি আসা পছন্দ করছে না? দেখাও করলো না, কথাও বললো না। বউ অসুস্থ বলে সাজেদা সব ধামাচাপা দিল। আজ রান্না করতে এসে কথা দিয়ে হুরাইনের টুটি চেপে ধরলেন। হুরাইন বলল, আম্মা, তিনি আমার দেবর, আমি কিভাবে তার সামনে যাই? সেজন্যই দ্রুত কাজকর্ম সেরে ঘরে ঢুকে যাই। দেবর তো কি হয়েছে, সে তোমার স্বামীর ছোট ভাই, তোমারও ছোট ভাই। একটু কথা বললে তো আর জাত যাবে না? নাকি তুমি আমার ছেলের বাড়ি আসা পছন্দ করছো না? এটা ওনার বাবার বাড়ি, আমি কেন ওনার আশা নিয়ে ঝামেলা করব আম্মা? আমরা ছোট ভাই বোন বলে সামনে গেলেও ইসলামে তা জায়েজ নেই। সাজেদা যেন অবুঝ নারী হয়ে গেলেন। তিনি এক রোখাভাবে বললেন, আজ ঘরে যাওয়া চলবে না, সবাইকে দাঁড়িয়ে খাবার দেবে তুমি। হুরাইন কথা বলল না, সে চুপচাপ কাজ করে গেল। দুপুরে সকলে খাবার টেবিলে। তাসিন অফিসে আছে। হুরাইন নিচে নামছে না। সাজেদা কয়েকবার গলা ছেড়ে রাখলেন। হুরাইন সাড়া দিচ্ছে না, তার দরজা বন্ধ। সে জায়নামাজি পড়ে আছে। সকল ফিতনা থেকে সে মুক্তি চাইল, নামাজ বন্ধ দিচ্ছে না। সাজেদা কতক্ষণ চিল্লাভাল্লা করে দরজা বন্ধ দেখে গজগজ করতে করতে নিজেই খাবার বেড়ে দিলেন সবাইকে। তামিম তো আর এতদিন বাড়ি ছিল না, সে কিছুই জানে না। ভাবলো ঘরে হয়তো ভাবির সাথে সবার ঝামেলা চলছে। সে বিরক্ত হয়ে বলল, এইসব কি হচ্ছে ঘরে? তাসিনের বাবা এতক্ষণ চুপচাপ স্ত্রীর কাণ্ড কারখানা দেখে গেলেও এবার মুখ খুললেন। তোমরা তো কিছুই মানো না, মেয়েটাকে তো তার দিন পালন করতে বাধা দিচ্ছ। সে সঠিক কাজই করছে। সাজেদা এবার হুরাইনকে ছেড়ে স্বামীর উপর জড়াও হলেন। তাসিনের বাবা চুপ করে শুনে গেলেন। কথা বলে তর্কে জড়ানোর মতন বোকামি তিনি করলেন না। তাসিন বাড়িতে ঢোকার পরেই তাকে আগলে ধরলেন সাজেদা। হুরাইন কি কি করেছে সব জানালেন। তাসিন কাউকে কিছু না বলে দরজার সামনে এসে নক করলো। দরজা খুলে দাও। তাসিনের গলা শুনে হুরাইন দরজা খুলে দিল। অফিসের পোশাক পরিবর্তন করে ফ্রেশ হয়ে শান্ত হয়ে বসলো তাসিন।
ক্লান্ত স্বরে জিজ্ঞেস করলো। বাসায় কি হয়েছে? হুরাইন স্বাভাবিক গলায় বলল। আপনার ভাইয়ের সামনে যায়নি কেন সেটা নিয়েই আমার রেগে আছেন। তাসিন ওভাবেই বলল। গিয়ে ওকে খাবারটা দিয়ে চলে আসলেই পারতে, ও তোমার ছোট ভাইয়ের মতো। হুরাইন রেগে গিয়ে বললেন। আপনি কোন ব্যাপারে সিরিয়াস বলতে পারেন? নিজের পরিবর্তন হবেন না, আমাকেও বহাল থাকতে দিচ্ছেন না। ছোট ভাই মনে করলেই তো হলো না, তার সাথে আমার দেখা দেয়া জায়েজ নেই। তিনি নন মারহাম পুরুষ আমার জন্য, দেবর মৃত্যুর সমতুল্য। তাসিন বলল। আচ্ছা, আমরা যেটায় ভয় পাচ্ছি ও কিন্তু তেমন না। তোমার দিকে নজর দেওয়ার মতো কাজ ও করবে না। তাছাড়া সেই সাহস ওর নেই। ও জানে আমি ওকে কি করতে পারি। হুরাইনের আর কথা বলতে ইচ্ছে করছে না, তবু বলল। ফিতনার জন্য স্বাভাবিক একটা চোখের দৃষ্টি যথেষ্ট। দ্বিতীয়বার তাকানোর কুমন্ত্রণা শয়তান দিয়ে দেবে। সামান্য আমার স্বর যদি আপনার মনে অনুভূতি সৃষ্টি করে, আমাকে নিয়ে ভাবতে আপনাকে বাধ্য করতে পারে, তাহলে দৃষ্টি কেন নয়? তাসিন দীর্ঘশ্বাস ছাড়ল। এত ধরা বাঁধা নিয়মে তো তারা বড় হয়নি। সে নিজের ভুল অনেক আগেই বুঝতে পেরেছে। কেবল নামাজ পড়লেই যে তাকে প্রকৃত মুসলিম, প্রকৃত দিনদার বলে না। প্রতিনিয়ত সে চেষ্টা করেও নিজের কাছে প্রতারিত হয়। শয়তান বলে ওঠে, আল্লাহ ক্ষমাশীল, তুই পাপ করে ক্ষমা চাইলে তিনি মাফ করে দেবেন, আবার পাপ করবি আবার মাফ চাইবি, আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। তখন সে নিজের নিয়ন্ত্রণে থাকে না, আপনা আপনি কেউ যেন তাকে নিয়ন্ত্রণ করে। একজন মাতাল যেমন মদ খেয়ে বেহুশ হয়ে নিজের নিয়ন্ত্রণ হারায়, সেও তেমনই নিয়ন্ত্রণ হারায়, পরে অনুতপ্ত হয়, আমি কেন করলাম এটা। আবারও সে নিয়ন্ত্রণ হারায়, হুঁশ আসতে আবার অনুতপ্ত হয়। এর জন্য দরকার শক্ত ঈমান। রাতে হুরাইন ঘুমিয়ে গেলেও তাসিনের ঘুম আসছে না। সে অপলক তাকিয়ে আছে হুরাইনের দিকে। কত শত চিন্তা তার মাথায় ভর করেছে। 10টার আগেই তার শ্বশুর ফোন করে মেয়েকে নিতে আসতে চান বলে দিল। তাসিন প্রথমে না করলেও পরে হার মানল। হুরাইন অনেকদিন হলো বেড়াতে যায় না, তাই শ্বশুরকে আর না করলো না। হুরাইন কাল যাবে, অথচ তাসিনের এখন থেকেই ফাঁকা ফাঁকা লাগছে। হুরাইনের কপালে ঠোঁট ছুঁয়ে এসে তপ্ত শ্বাস ছাড়ল। কথা অনুযায়ী জনাব আজাদ মেয়ের শ্বশুর বাড়ি আসলেন মেয়েকে নিতে। তাসিন আগেই মা বাবাকে বলে রেখেছি হুরাইনকে যেতে দিতে। তাসিন অফিসে, হুরাইন চলে গেল তার বাবার সাথে। যাওয়ার আগে একবার কল দিয়ে বলল, আমি বাবার সাথে যাচ্ছি। ফুফুর কাছে ফাবিহার দিন বেশ ভালো কেটেছে। আপাতত তার ফোনে সিম নেই। মা বাবার সাথে ফুফুর ফোন দিয়েই কথা বলেছে। দিন যতই ভালো কাটুক, বাড়ির কথা খুব মনে পড়ছে। বাবাকে ফোন করলো তাকে এসে নিয়ে যেতে। আতার রহমান এসে গেলেন মেয়েকে নিতে। ফাবিহা বাবার সাথে বাড়ি চলে এলো। লোকজন জিজ্ঞেস করলো সে এতদিন কোথায় ছিল। আতার রহমানের জবাব, বিয়ে দিয়ে দিয়েছি। মানুষের ফুসুর ফাঁসুর চললেও ফাবিহাকে আর কেউ সামনে এসে কুটু কথা বলল না। ফোনে আবার সিম চালু করলো। বাড়ি বসে থেকে ভালো লাগছে না, একবার ভার্সিটিতে ঘুরে আসা দরকার। যেই ভাবা সেই কাজ। ফাবিহা বেরিয়ে গেল। অনেকদিন পর ভার্সিটি এসে যেমন খালি খালি লাগছে, আবার ভালো লাগছে। শাবাবের গুপ্তচর ফরহাদ খবরটা জানিয়ে দিতে শাবাব এসে উপস্থিত। ফাবিহাকে অনেকদিন পর দেখে শান্ত চোখে খানিকটা সময় তাকিয়ে রইল। স্বাভাবিক গলায় ফাবিহা বলল, পথ ছাড়ো। শাবাবের রাগ হচ্ছে, দাঁতে দাঁত চেপে বলল, আমি তোমাকে আটকে ডাকতে এখানে আসিনি। আমার প্রশ্নের উত্তর দিলেই চলে যাব। বলুন কি প্রশ্ন? এতদিন কোথায় ছিলে? ফাবিহা শাবাবের চোখে চোখ রেখে বলল, শ্বশুর বাড়ি। শাবাবের মুখের দিকে তাকানো যাচ্ছে না। সে বিশ্বাস করে না ফাবিহার প্রতি তার সামান্য অনুভূতি আছে। তার ধারণা তার শরীর থেকে অপমানের ঘা এখনো শুকায়নি। ফাবিহা কেন এত সহজে বিয়ে করে সুখে থাকবে? তীক্ষ্ণ কণ্ঠে বলল, হ্যাঁ, তবে সেটা চরিত্রের দিক থেকে সে ভালো মানুষ। উত্তেজিত হয়ে পড়ল শাবাব। ফোঁস করে উঠে বলল, তুমি আবার আমার চরিত্র নিয়ে কথা বলছো? তুমি জানো আর প্রেম করিনি। ফাবিহা তার অযৌক্তিক কথায় হাসল, বলল, তুমি একটা কেন, 100টা প্রেম করলেও আমার কিচ্ছু যায় আসে না। শাবাব এদিক ওদিক তাকিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে বলল, তুই কেন বিয়ে করেছো? ভ্রু কুঁচকে গেল ফাবিহার। আমি বিয়ে করব কিনা সেটা তোমায় জিজ্ঞেস করব? শাবাব আজ কথা খুঁজে পাচ্ছে না, বলল, তুমি এখন আর রিয়্যাক্ট করো না কেন? দেখছি তুমি কত দূর যুদ্ধ চালিয়ে যেতে পারো। তোমাকে আমি শোকে সংসার করতে দেব না। তোমার হাজবেন্ডের ঠ্যাং ভেঙে দেব। তখন ল্যাংড়া বর নিয়ে
দুঃখী দুঃখী সংসার করবে। ফাবিহা পাত্তা দিল না শাবাবের কথায়, বলল, পারলে ঠ্যাং ভেঙে দিও, এখন সরো। শাবাবকে ঠেলে দিয়ে চলে গেল ফাবিহা। কটমট করে তার যাওয়ার পথে তাকিয়ে রইল শাবাব। এবার তার কাজ ফাবিহার হাজব্যান্ডকে খুঁজে বের করা। ঠ্যাং ভেঙেই ছাড়বে সে চোখ রাখলো ফাবিহার বাড়ির উপর। বউ যতদিন এখানে থাকবে, বর নিশ্চয়ই একদিন হলেও আসবে। এমন কাজ তাকে দিয়ে হচ্ছে, অথচ সে এটাকে স্বাভাবিক জেদ ধরে বসে রইল। দুদিন সে রাত জেগে পাহারা দিয়েছে। এভাবে না ঘুমিয়ে পাহারা দেয়া যায়? দিনে আবার অফিস যেতে হয়। এভাবে হবে না। তবে হাল ছাড়ল না। পরদিন ফাবিহা বাড়ি থেকে বেরিয়ে লোক সমাগম এমন স্থানে আসতেই শাবাব সামনে এসে দাঁড়ালো। ফাবিহা বিরক্ত হয়ে বলল, সমস্যা কি তোমার? আর কি চাও? আমাকে বারবার হেনস্থা করেও কি তোমার শখ মেটেনি? শাবাব শক্ত মুখে জবাব দিল, তুমি আমাকে প্রথমবারের মতো থানা পর্যন্ত নিয়ে গিয়েছো। এই অপমানের শোধ কি অল্পতে তোলা হয়ে যায়? আর আমার চরিত্র নিয়েও তুমি বাজে কথা বলেছো। তুমি আমাকে গলা চেপে মেরে ফেলতে চেয়েছিলে, চাওনি? তাই থানায় যাওয়া স্বাভাবিক। আর তোমার চরিত্র কি ফুলের মতো পবিত্র? তোমার কোলে নিয়ে মাইক ভাড়া করে শাবাব ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, প্রেম করে সর্বত্র বলে স্লোগান দেব? শাবাব শুরু চোখে তাকিয়ে বলল, তোমার এখনো সেই ক্ষমতা হয়নি যে আমাকে কোলে তুলবে। এখন তোমার বরকে সামনে নিয়ে আসো। শেষ কথা খানা আদেশের সুরে বলল। ফাবিহা নির্লিপ্ত থেকে বলল, তোমার যেহেতু প্রয়োজন তাই তুমি বের করো। ভয় পাচ্ছ আমাকে? না পাওয়ার তো কিছু নেই, তোমার বিশ্বাস নেই যা কিছু করতে পারো তুমি। শাবাবের চোখ জ্বলে উঠল। ভেবেছিল ইমেজ বাঁচাতে ফাবিহা বলবে, ভয় পাই না তোমাকে। বরকে সামনে নিয়ে এসে বলবে, এই দেখো আমার বর। কিন্তু মেয়ে তার বিপরীত। শাবাব বলল, এক কাজ করি, তোমাকে আটকে রাখি, তখন বউ খুঁজতে বর আপনা আপনি বেরিয়ে আসবে। কান টানলে যেমন মাথা আসে, ঠিক তেমনই। ফাবিহা কিছু বলার আগে তার নাকে কিছু স্প্রে করে দিল শাবাব। নাকে ওড়না চাপতে বেশ দেরি হয়ে গেল, কিন্তু ফাবিহা নিজের কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারল না। চোখ জোড়া ভীত সন্ত্রস্ত। এরা ওকে এখান থেকে নিয়ে গিয়ে যে কোনো কিছু করতে পারে। সম্পর্কটাই শত্রুতার। ফাবিহার ভয় কাতুরে চেহারা দেখে শাবাব হো হো করে হেসে ফেলল। পানির বোতল সামনে এনে বলল, পানি স্প্রে করেছি। ফাবিহা রেগে গিয়ে বলল, কখনোই তুমি ভালো হবে না। শাবাব ধীর স্বরে বলল, হব, তবে তোমার বরের পা যে পর্যন্ত না ভাঙতে পারবো ততক্ষণ বোধহয় ভালো হব না। শাবাব দুঃখী দুঃখী একটা চাহনি দিল। ফাবিহা বিড়বিড় করল, ফালতু। ফাবিহা পা বাড়াতে পারল না। এবার সত্যি সত্যি তার নাকে ক্লোরোফর্ম স্প্রে করলো। ফাবিহা ভাবলো এবারও বুঝি পানি স্প্রে করেছে। তার ভাবনা ভুল প্রমাণ করে দিয়ে শাবাব তাকে গাড়িতে তুলে নিল। বাবার গাড়ি এটা। মনে মনে ক্ষমা চেয়ে নিল বাবার কাছে। দুঃখিত বাবা, তোমার গাড়ি নিয়ে একটা অপকর্ম করতে যাচ্ছি। শাবাবের দুজন বান্ধবী আরও দুটো মেয়ের সাথে একটা ফ্ল্যাটে থাকে। সবাই বেশ অবস্থা সম্পন্ন ঘরের মেয়ে। বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এখান থেকে। ফাবিহাকে তাদের কাছে রেখে শাবাব কল করতে নিল আতাউর রহমানকে। ফোন হাতে নিয়ে টের পেল তার কাছে তো নম্বরই নেই। এখন করবেটা কি? ফাবিহার ফোন হাতে নিয়ে দেখলো ফোন লক করা। শাবাব ফাবিহার ফোন হাতে নিয়ে বাসায় চলে এলো। মেয়ের খোঁজ না পেয়ে আতাউর রহমান নিশ্চয়ই মেয়েকে ফোন করবে। তখন সে কথা বলে নেবে। সে এখনো বুঝতে পারছে না সে কি করেছে। ফাবিহার হাজব্যান্ডের পা ভাঙা না, বরং লোকটাকে দেখার ইচ্ছা প্রবল। তাকে রিজেক্ট করে কেমন ছেলেকে বিয়ে করেছে কেবল এটাই দেখতে চায়। ফাবিহা সোজা কথার মেয়ে না, সে তো তার বরের ছবি দেখাচ্ছে না। গত দুদিন রাত জেগে ফাবিহার বাড়ির সামনে পাহারা দেওয়ায় ঘুম হয়নি। আজ বাড়ি এসে গোসল করে খেয়ে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যা হয়ে গেল। শাবাবের কক্ষে দুটো ফোন বেজে যাচ্ছে। বিরক্ত হয়ে ফোন দুটো বালিশের নিচে চাপা দিয়ে রেখে ঘুমলো সে। একটা ফোন ফাবিহার, আরেকটা ফোন শাবাবের নিচের। ফাবিহা চেঁচামেচি করছে মেয়েগুলোর সাথে, যা পারছে বলে যাচ্ছে। তার জ্ঞান হওয়ার পর থেকে মেয়েগুলো শাবাবকে কল দিচ্ছে। সে ফোন তুলছে না। ফাবিহার চেঁচামেচি শোনা যাচ্ছে খুব। পাশের ফ্ল্যাটের লোকজন এক্ষুনি এসে পড়বে। আপনারা কেমন অসভ্য মেয়ে! একটা মেয়েকে তুলে নিয়ে এলো আর আপনারাও জায়গা দিয়ে দিলেন। আমার জায়গা যদি আপনারা চারজনের মধ্যে কেউ থাকতেন তখন কেমন লাগতো? একজন সিনিয়র মেয়ে মিলি। মেয়েটা একটু ভীতু ধরনের, ভয়ে ভয়ে বলে উঠল, দেখো তুমি এমন চেঁচামেচি করো না। শাবাবের সাথে যেহেতু প্রেম করেছো তাহলে বিয়ে করতে অসুবিধা কোথায়? ফাবিহা আশ্চর্য হয়ে বলল, মাথা খারাপ আপনাদের? কে প্রেম করেছে ওই লম্পটের সাথে? বলতে বলতে উগ্রভাবে মেয়েটার দিকে এগিয়ে গেল। মেয়েটা পিছিয়ে যাচ্ছে। মনে হচ্ছে ফাবিহা মেয়েটার এক্ষুনি তার মাথা ফাটিয়ে দেবে। বলল,
স্বভাব বলেছে, সেজন্যই তো এখানে জায়গা দিয়েছি। না জেনে জায়গা দিয়ে দেবেন? আরেকটা মেয়ে ফাবিহার মতো তেজি নিয়ে বলল। চুপচাপ বসে থাকো, প্রেম করে আবার মিথ্যা বলছো। ফাবিহা চোখ বুঝে নিজেকে শান্ত করার চেষ্টা করছে, খানিকটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল। আমার ফোনটা দিন, আমি বাসায় কল করে বলছি আমাকে নিয়ে যেতে। ফাবিহা জায়গাটা চেনে না, সেজন্য যেতে অসুবিধা হয়ে যাচ্ছে। মিলি বলল, তোমার ফোন তো শাবাব নিয়ে গিয়েছে। ফাবিহা মেয়েটাকে ঠান্ডা মাথায় আদেশ দিল যেন। ওকে ফোন করুন। ফোন করছি সেই কখন থেকে, ধরছে না।